নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে 4পাই আইডিয়াজে স্বাগতম। আর আপনাদের সাথে আজকে আমি আলোচনা করতে চলেছি তাপগতিবিদ্যার কিছু অত্যাবশ্যকীয় ধারণা, তাপশক্তি, আভ্যন্তরীণ শক্তি এবং কয়েকটি সংজ্ঞা। এই তাপগতিবিদ্যা হলো থার্মাল ফিজিক্সের একটা শাখা মাত্র, যেখানে তাপের প্রবাহ, তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি এই তিনটা বিষয় আলোচ্য বিষয়। আমাদের মনে রাখতে হবে এই তাপ গতিবিদ্যাটা আমাদের তিনটে সূত্রের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্বিতীয়টা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং তৃতীয়টা হলো থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এই তিনটে সূত্রের উপর প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। আর এই সূত্রগুলো গ্রহণযোগ্য তথ্যের উপর গঠিত। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, এই যে তিনটে সূত্র রয়েছে, এই তিনটে সূত্রে কোথাও অণু পরমাণুর কোনো উল্লেখ নেই। কারণ এই ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল যখন আবিষ্কৃত হয়েছিল, তখন অণু পরমাণু সম্বন্ধীয় ধারণাগুলো সেভাবে প্রস্ফুটিত হয়নি। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবো, সেটা হলো এই যে তিনটে সূত্র রয়েছে, এই তিনটে সূত্র কেবলমাত্র যে থার্মোডাইনামিক্যাল সিস্টেমের জন্যই খাটবে তা নয়, যেখানেই শক্তির রূপান্তর ঘটবে সেখানেই এই সূত্রগুলো প্রযোজ্য হবে। যে শুধুমাত্র তাপ থেকে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক শক্তি থেকে তাপ হলেই এই তিনটে সূত্র খাটবে এমনটা নয়। যেখানেই শক্তির রূপান্তর ঘটবে, সেটা আলোক শক্তি থেকে শব্দ শক্তি হতে পারে, শব্দ শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে অন্য কোনো শক্তি বা অন্য কোনো শক্তি থেকে আরো একটা অন্য কোনো শক্তি, যে শক্তিতেই রূপান্তরিত হোক না কেন, সেখানেই এই সূত্রগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ যেখানেই এক্সচেঞ্জ অফ এনার্জি অর কনভার্সন অফ এনার্জি হবে, সেখানেই এই সূত্রগুলো প্রযোজ্য হবে। এবার আছে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টিতে, এত সার্বজনীন সূত্র হওয়ার পরেও এদের কোনো থিওরিটিক্যাল প্রমাণ বা তাত্ত্বিক প্রমাণ কিন্তু নেই, আবার পরীক্ষাগারেও প্রমাণ করা যায়নি। তবে কি না, এই সূত্রগুলো থেকে উপনীত সিদ্ধান্তগুলো বিভিন্ন পরীক্ষায় তাদের যথার্থতা প্রমাণ দিয়েছে। তো চলো এই তাপ গতিবিদ্যায় ব্যবহৃত কয়েকটি অত্যাবশ্যকীয় ধারণা আমরা দেখে নিই। প্রথমেই আসি প্যারামিটার বা তাপ গতিতন্ত্রের স্থির রাশি। দেখো, কোনো বস্তু বা পদার্থকে যাকে আমরা পর্যবেক্ষণ করব, তাকে আমরা কি বলবো? একটা সিস্টেম। এটা হলো সিস্টেম। আর এই সিস্টেম ব্যতি রেখে বাকি যে অংশগুলো রয়েছে, এগুলো সব হলো কি? সারাউন্ডিংস। অর্থাৎ সিস্টেম প্লাস সারাউন্ডিংস এই দুটো নিয়ে হয় কি আমাদের ইউনিভার্স। এবার এই যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমের কিন্তু আবার অনেক রকমের ভাগ রয়েছে। সিস্টেম মূলত দুই প্রকার, একটা হলো কি আমাদের আইসোলেটেড বা বিচ্ছিন্ন, আর একটা হলো ওপেন বা মুক্ত। এখন এই আইসোলেটেড সিস্টেম বলতে কি বুঝি আমরা? যে সমস্ত সিস্টেমে কোনো পদার্থ বা কোনো শক্তি কোনো কিছুর আদান প্রদান হয় না, তাদেরকে আমরা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সংস্থা বলি। মোটামুটি ভাবে একটা মানে পুরোপুরি হয়তো নয়, তবু বলা যেতে পারে যে একটা থার্মোফ্লাক্স, সেটা মোটামুটি ভাবে একটা আইসোলেটেড সিস্টেমের মতো আচরণ করে কিছুটা। আচ্ছা, আরেকটা ওপেন সিস্টেম মানে কি? যেখানে হচ্ছে কি আমাদের পদার্থ বা শক্তি সব কিছুর আদান প্রদান হতে পারে। যেমন মনে করো এক কাপ চা থেকে আমরা কি দেখতে পাই? যে সেখান থেকে ধরো আমরা দেখি যে শক্তির আদান প্রদান ঘটছে, অর্থাৎ তাপ সেখান থেকে বিকিরিত হতে পারে। আবার সেই চায়ে যদি আমি একটু ঠান্ডা চা মিশিয়ে দিই, তাহলে তার পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ পদার্থের আদান প্রদান ঘটছে। তাহলে এই ধরনের সিস্টেমগুলোকে আমরা কি বলবো? ওপেন সিস্টেম। যেমন মনে করো একটা ক্লোজ সিস্টেম হয়েছে, সেই ক্লোজ সিস্টেমটা বা একটা আইসোলেটেড সিস্টেমে আমি ধরছি যে একটা চাপ এবং একটা আয়তন রয়েছে, ঠিক আছে? এবার ওই ক্লোজ সিস্টেমটার যদি আমি চাপ বাড়াই, তাহলে আমাদের চাপ বাড়াই বা কমাই, তাহলে আমাদের একই রকম ভাবে আয়তন বাড়বে বা কমবে, তাই তো? তো নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য চাপ এবং আয়তনের মান বিভিন্ন হতে পারে, তাই তো? তাহলে চাপ স্থির অবস্থায় আয়তন পরিবর্তন করা যেতে পারে, আবার গ্যাসের আয়তন পরিবর্তন না করেও চাপ পরিবর্তন করা যায়। এই কারণটাতে আমরা আয়তন এবং চাপকে, এই যে পি এবং ভি, এই দুটোকে আমরা স্থির রাশি বা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসেবে আমরা
গণ্য করতে পারি। এই পি এবং ভি এদের মধ্য দিয়ে আমরা সিস্টেমের অবস্থান বর্ণনা করতে পারি। তাই এই পি এবং ভি কে আমরা থার্মোডাইনামিক্যাল সিস্টেমের কোঅর্ডিনেট হিসেবে ভাবতে পারি। এবার আসবো তন্ত্রের সাম্যাবস্থা বা একটা সিস্টেমের সাম্যাবস্থা। দেখো, একটা সিস্টেমকে একটু আগেই বললাম আমরা যে কিছু থার্মাল কোঅর্ডিনেট, যেমন মনে করো এক্স, ওয়াই, জেড, বা বলতে পারো যে পি, ভি, টি, এগুলো দিয়ে তার সম্পর্কে সবকিছু বলতে পারি। এখানে ধরো যে পিটাকে রিপ্লেস করেছে ধরো আমাদের এক্স, ওয়াইটাকে রিপ্লেস করেছে ভি, আর জেডটাকে রিপ্লেস করেছে কি আমাদের টি। তাহলে এই এক্স, ওয়াই, জেড এই কোঅর্ডিনেট গুলো দিয়ে একটা সিস্টেম সম্পর্কে আমরা অনেক কিছু ইনফরমেশন বা কমপ্লিট ইনফরমেশন তার আমরা বলতে পারি, তাই তো? এখন এই সিস্টেমটা মনে করো আমাদের এর ইনিশিয়াল কোঅর্ডিনেট ছিল এক্স আই, ওয়াই আই এবং জেড আই। এবার কিছু সময় পর এর কোঅর্ডিনেট হলো কত, এক্স এফ, ওয়াই এফ আর জেড এফ। এফ ফর ফাইনাল, আই ফর ইনিশিয়াল। এখন যদি এই কোঅর্ডিনেট সিস্টেম আর এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কোনো তফাৎ না থাকে, তাহলে বলবো কি বস্তুটা আমাদের ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় আছে। আর যদি কোনো পরিবর্তন হয়, তাহলে বলবো কি বস্তুটা আমাদের সাম্যাবস্থানে নেই। সুতরাং কোনো তন্ত্র যখন সাম্যাবস্থানে থাকে, তখন এর চাপ, তাপমাত্রা, আয়তন, এই সমস্ত প্যারামিটার গুলো আমাদের ফিক্সড থাকে। এবার আসছি বিভিন্ন তন্ত্রের সাম্যাবস্থান। একটু আগে যেটা আমরা আলোচনা করলাম এক্স, ওয়াই, জেড দিয়ে, সেটা একটা সিস্টেমে। এবার আমি বলছি যে একের থেকে বেশি যদি কোনো সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদের সাম্যাবস্থান কিভাবে আমরা বুঝতে পারবো? দেখো, দুই বা ততোধিক তন্ত্র যদি পৃথক পৃথক ভাবে সাম্যাবস্থানে থাকে এবং এদের মধ্যে মনে করো আমি এরকম একটা দুটো সিস্টেম নিয়েছি, এদিকে একটা সিস্টেম আছে, এদিকে একটা সিস্টেম আছে, ঠিক আছে? এদের মাঝে একটা অন্তরক দেওয়াল আছে, এই দেওয়ালটা অন্তরক। এখন মানে অন্তরক দেওয়াল হলে কি হবে, এর ভেতর দিয়ে কোনো তাপ সঞ্চালন হবে না। এখন দুই তন্ত্রের মধ্যবর্তী এই যে অন্তরক দেওয়ালটা আছে, এটা যদি আমরা অপসারিত করে দিই, তাহলে তন্ত্রের সাম্যাবস্থান বিঘ্নিত হবে। আর কি হবে, দুটো সিস্টেমই বা দুটো আমাদের যে তন্ত্র আছে, এরা একটা সময় পর কিন্তু যৌথ সাম্যাবস্থায় পৌঁছে যাবে, তাই তো? অর্থাৎ কি, এই যে অন্তরক তল মানে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটা যদি আমরা চেঞ্জ না করি বা এই দেওয়ালটা যদি আমরা খুলে না ফেলি, তাহলে কিন্তু এদিকের সাম্যাবস্থান এবং এদিকের সাম্যাবস্থানের কোনো পরিবর্তন হবে না। যেই মুহূর্তে এই দেওয়ালটা আমরা তুলে দেবো, সঙ্গে সঙ্গে কি হবে, এদিক থেকে এদিকে তাপ যেতে পারে, আবার এদিকেও তাপ যেতে পারে, এদিক থেকে এদিকে কণা যেতে পারে, এদিক থেকেও এদিকে কণা যেতে পারে। অর্থাৎ তাপ এবং দুই কি হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে, তাই তো? এবার এক্সচেঞ্জ হয়ে কি হবে, এরা দুজনে একটা আলাদা রকম সামনে পৌঁছে যাবে। যে ধরো যদি আমি ছবিটাকে আরেকবার আঁকি, এদিকে মনে করো আমি বলছি যে পি ওয়ান ছিল, এটার ভি ওয়ান ছিল, এটা টি ওয়ান ছিল, এটা ছিল কত পি টু, এটা ছিল ভি টু, এটা ছিল টি টু। এখন যে দেওয়ালটা তুলে দিলাম, তুলে দেওয়ার ফলে এই সিস্টেমটা যখন সাম্যাবস্থানে এলো, তখন এই হয়ে গেল এর থার্মাল কোঅর্ডিনেট গুলো। দেখো, এই পি ওয়ান এর সঙ্গে পি থ্রির কিন্তু কোনো মিল নেই, ভি ওয়ান মানে পি ওয়ান বা পি টুর সঙ্গে পি থ্রির মিল নেই, ভি ওয়ান বা ভি টুর সঙ্গে ভি থ্রির কোনো মিল নেই, টি ওয়ান বা টি টুর সঙ্গে টি থ্রির কোনো মিল নেই। কিন্তু এই সিস্টেমটা যৌথ সাম্যাবস্থানে আছে, আর এই সিস্টেমটা নিজের মতো করে সাম্যাবস্থানে আছে, এই নিজের মতো করে সাম্যাবস্থানে আছে। যাহাতক দেওয়াল তুলে দিলাম, এরা একটা যৌথ সাম্যাবস্থানে চলে গেল। অর্থাৎ বলতে পারি কি, একটা এক্সটার্নাল কোনো কিছু বা বাহ্যিক কোনো কিছু দিয়ে এদের যৌথ সাম্যাবস্থানটাই আনা গেল, যেটা ছিল কি আমাদের এই দেওয়ালটাকে তুলে দেওয়া। এবার আসছি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যার আদি সূত্র। এখানে কি বলা হচ্ছে, দুটি তন্ত্র বা সিস্টেম তৃতীয় কোনো সিস্টেমের সঙ্গে পৃথকভাবে বা একই সঙ্গে তাপীয় সাম্যে থাকলে তারা নিজেদের মধ্যেও তাপীয় সাম্যে থাকবে। অর্থাৎ ধরা যাক এই একটা সিস্টেম, এই সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে কার সাথে, সি এর সাথে। আবার বি আর একটা সিস্টেম,
এই সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে কার সাথে? সি এর সাথে। তাহলে আমরা কি বলতে পারি যে এ এবং বি এরা দুজনেও পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা যে জিনিসটা ধারণা পাই সেটা হলো কি আমাদের উষ্ণতা বা টেম্পারেচার। কোনো বস্তু বা সিস্টেমের ডিগ্রি অফ হটনেস বা তাপীয় অবস্থা বোঝাতে আমরা এই উষ্ণতা রাশিটাকে ব্যবহার করে থাকি, তাই তো? এখন দুটো বস্তু বা তন্ত্রকে যুক্ত করলে যদি তাদের তাপীয় সাম্যের পরিবর্তন না হয় তাহলে বলবো সিস্টেম দুটো আমাদের সাম্যাবস্থানে ছিল। আর যদি পরিবর্তন হয় তাহলে বলবো সিস্টেম দুটো সাম্যাবস্থানে ছিল না। অর্থাৎ সাম্যাবস্থানে থাকলে কি হবে না তাদের উষ্ণতা সমান হবে, আর যদি সাম্যাবস্থানে না থাকে তাহলে তাদের উষ্ণতার কিন্তু পরিবর্তন হবে। তাহলে এই জন্যই এই সাম্যাবস্থান থেকে উষ্ণতার ধারণাটা এসেছে, এটা আমরা বলে থাকি। আসলে এটাকে জিরোথ ল কেন বলা হয়? আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এই তিনটে সূত্র আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীদের মনে হলো এত সব কিছু হওয়ার পরও কিন্তু যেটা ডিগ্রি অফ হটনেস সেটাকে মেজার করার জন্য যে প্যারামিটারটা দরকার অর্থাৎ উষ্ণতা, সেটার সংজ্ঞা কোথাও বলা হয়নি। সেই জন্য সেই উষ্ণতাকে ডিফাইন করার জন্য অ্যাকচুয়ালি আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কে ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপর আসছে কি তাপ শক্তি। তো দেখো তাপ শক্তি বা হিট অ্যাজ এ ফর্ম অফ এনার্জি, আমরা প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে বলতে পারি তাপ এক প্রকারের শক্তি। তাপের বিনিময়ে আমরা কার্য করতে পারি। আবার তাপ সৃষ্টি করতে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি প্রভৃতি অন্যান্য শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা এটাও দেখেছি কি যে কেবলমাত্র একরূপ শক্তি থেকে অন্যরূপ শক্তিতে রূপান্তর করা যায়, শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তাই অন্যান্য শক্তির বিনিময়ে আমরা যেমন তাপ শক্তি পেতে পারি তেমনি অন্যান্য শক্তি ব্যয় করেও আমরা তাপ শক্তি সৃষ্টি করতে পারি। যেমন মনে করো যদি আমরা এক টুকরো কয়লাকে আমরা পোড়াই তাহলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে তাপ শক্তি আমরা পাবো, তাই তো? আবার বয়লারের জলকে বাষ্পে পরিণত করে সেখান থেকে আমরা স্টিম ইঞ্জিন চালনা করছি এবং সেই স্টিম ইঞ্জিনের মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি, তাই তো? অর্থাৎ তাপ শক্তি থেকে এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার দেখো আয়রন, হিটার এগুলো দিয়ে আমরা বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারছি। যদিও আমাদের এই অধ্যায়ে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তির রূপান্তরটাই আলোচনা করব। এটাই হবে কি আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। দুটো পাথরকে ঘষলে আমরা কিছু কৃতকার্য করি, তাই তো? সেই পাথর থেকে আমরা দেখেছি কি যে তাপের স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। অর্থাৎ কার্য এবং তাপের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, একটির বিনিময়ে অন্যটিকে পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তির তুল্যতাই হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোচ্য বিষয়। তবে অন্য যে কোনো শক্তির সঙ্গে তাপ শক্তির কতগুলো পার্থক্য আছে। অন্য শক্তিকে সম্পূর্ণভাবে কার্যে পরিণত করা যায়, কিন্তু তাপ শক্তিকে পুরোপুরি কার্যে পরিণত করা যায় না। দুই বা তার বেশি বস্তুর মধ্যে যখন হিট এক্সচেঞ্জ হবে বা তাপ বিনিময় হবে তখন উষ্ণতর বস্তু তাপ বর্জন করে এবং শীতলতম বস্তু তাপ গ্রহণ করে। অর্থাৎ সর্বদাই তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়, কখনোই শীতলতম বস্তু থেকে উষ্ণতর বস্তুর দিকে প্রবাহিত হয় না। এটা হলো কি আমাদের দ্বিতীয় সূত্রের আলোচ্য বিষয়। এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। দেখো কোনো বস্তু তার উষ্ণতার জন্য বা অবস্থার জন্য কিছু শক্তি অর্জন করে, যার বিনিময়ে বহিঃশক্তির সরবরাহ ছাড়াই বস্তুটা নিজে কিছু কাজ করতে পারে। বস্তুর মধ্যে কেবলমাত্র উষ্ণতার জন্য বা অবস্থার জন্য যে তাপটা সঞ্চিত আছে সেটাকে আমরা কি বলবো আভ্যন্তরীণ শক্তি। অনেকটা ধরো আমরা
এরকম যদি একটা ছাদের উপরে যদি একটা ইটকে রেখে দিই, তাহলে এই উপরে থাকার জন্য বস্তুটা যেমন একটা স্থিতিশক্তি অর্জন করে, সেই রকম একটা বস্তু তার একটা উষ্ণতা আছে। সেই উষ্ণতাটা থাকার জন্য বস্তুটা কিছু নিজে নিজে কিছু কার্য করতে সক্ষম। কেবলমাত্র উষ্ণতার জন্য তার যে কাজ করার ক্ষমতাটা বা যতটা কার্য করতে পারছে বা যে শক্তিটা সঞ্চিত রয়েছে, সেইটাকে বলবো কি আমরা আভ্যন্তরীণ শক্তি। এখানে কয়েকটা জিনিস আরো বলে রাখা দরকার। একটি তরল জমে কঠিনে পরিণত হলো, ফলে কিছু তাপ নির্গত হয়। আবার একটা স্টিম উচ্চ চাপ থেকে নিম্ন চাপে প্রসারিত হলেও সে কিছুটা যান্ত্রিক শক্তি উৎপাদন করে। কার্বন এবং অক্সিজেন যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড হয় এবং কিছুটা তাপ উৎপন্ন হয়। এগুলো সবই হয় কিন্তু ওই ইন্টারনাল এনার্জির জন্য। তাহলে সকল বস্তুই তার অবস্থার জন্য কিছু শক্তি বহন করে। এই শক্তিকেই আমরা কি বলি? আভ্যন্তরীণ শক্তি। এই আভ্যন্তরীণ শক্তিকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে আমরা সূচিত করব। এই যে ইউটা রয়েছে, এই ইউটা আসলে যদি আমরা আণবিক স্তরে ভাবি, তাহলে কি বলবো? না, কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তি তার অণুগুলির যে গতিশক্তি কাইনেটিক এনার্জি এবং তাদের যে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এই দুইয়ের সমষ্টি হচ্ছে কি আমাদের আভ্যন্তরীণ শক্তি। এখন উষ্ণতা বাড়লে অণুগুলির গতিশক্তি বাড়ে, সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পায়। সুতরাং পদার্থের আভ্যন্তরীণ শক্তি উষ্ণতার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। মানে যে কোনো গ্যাসের কোনো একটা অবস্থায় আর কি, ধরো উষ্ণতা টি, চাপ টি, আয়তন ভি, এটা যদি হয়, তাহলে আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র এর উষ্ণতার উপর নির্ভর করবে, চাপ বা আয়তনের উপর নির্ভর করবে না। এইটাকে বলছি কি আমরা মেয়ারের হাইপোথিসিস। এবার আসছি কয়েকটি সংজ্ঞাতে। থার্মোডাইনামিক্যাল সিস্টেম। এই থার্মোডাইনামিক্যাল সিস্টেম বলতে আমরা কি বলবো? না, বহু সংখ্যক কণা বা অণুর সমষ্টি যার একটা নির্দিষ্ট আয়তন, চাপ এবং উষ্ণতা আছে, তাকে কি বলবো আমরা? থার্মোডাইনামিক্যাল সিস্টেম। অর্থাৎ পি, ভি এবং টি যুক্ত একটা কণা স্তূপ হতে পারে বা একটা পদার্থ হতে পারে, তাকে বলবো কি আমরা? থার্মোডাইনামিক্যাল সিস্টেম। সেটা একটা কণাও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। মানে এক বা একাধিক হতেই পারে। যেমন আবদ্ধ গ্যাস একটা তাপীয় সংস্থা। এবার এর ভেতরে অনেকগুলো অণু থাকে, মানে অসংখ্য অণু থাকে, তাই তো? তার জন্য আমরা একটা করে অণুর কথা না বলে আমরা বহু সংখ্যক কণা বা বহু সংখ্যক অণুর সমষ্টি কথাটা উল্লেখ করলাম। এই থার্মোডাইনামিক্স ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা? না, যে সকল ভেরিয়েবলস মানে বুঝতে পারছি আমরা চলরাশি, তাই তো? যে চলরাশিগুলো কোনো সংস্থার বা কোনো থার্মোডাইনামিক্যাল সিস্টেমের তাপগতীয় আচরণ নিয়ন্ত্রণ করে, সেগুলোকে কি বলবো আমরা? তাপগতীয় চলরাশি। যেমন মনে করো চাপ, আয়তন, উষ্ণতা, আভ্যন্তরীণ শক্তি, এগুলো হচ্ছে কি আমাদের থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল। তো দেখো, থার্মোডাইনামিক্স ভেরিয়েবল বা তাপগতীয় চলরাশি মূলত দুই প্রকার। একটাই বলছি কি আমরা সংকীর্ণ চলরাশি, আর একটা হচ্ছে কি আমাদের ব্যাপক চলরাশি। একটা সংকীর্ণ আর একটা ব্যাপক। এই সংকীর্ণকে আমরা কি বলি? ইন্টেন্সিভ। আর এটাকে আমরা কি বলি? এক্সটেন্সিভ। তাহলে একটা হলো আমাদের এক্সটেন্সিভ ভেরিয়েবল আর একটা হলো আমাদের ইন্টেন্সিভ ভেরিয়েবল। এবার কোনটা এক্সটেন্সিভ আর কোনটা ইন্টেন্সিভ সেটা একটু দেখে নিই। এবার আসছে আমরা ইন্টেন্সিভ ভেরিয়েবল বা আমাদের সংকীর্ণ চলরাশি কোনগুলো? যে সমস্ত চলরাশিগুলো ভর এবং কণার সংখ্যা এই দুটো জিনিসের উপর নির্ভর করে না, তারাকে বলবো সংকীর্ণ চলরাশি। যেমন মনে করো চাপ, তারপর হচ্ছে তোমার উষ্ণতা, তারপর হচ্ছে তোমার পৃষ্ঠটান বা সারফেস টেনশন। এই জিনিসগুলো কোনো একটা সংস্থার ভর বা কণার সংখ্যার উপর নির্ভর করে না, তার জন্য এগুলো হচ্ছে কি আমাদের সংকীর্ণ চলরাশি। অন্যদিকে যে সমস্ত চলরাশিগুলোর মান সংস্থার ভর এবং
কণার সংখ্যার উপর নির্ভর করে তারাকে কি বলবো আমরা? ব্যাপকতর চলরাশি। যেমন মনে করো আমরা বলতে পারি যে তড়িৎ আধান। দেখো একটা আধান থাকলে তার যা মান হবে, 5টা আধান থাকলে তার মান বেশি হবে, অর্থাৎ এটা একটা এক্সটেন্সিভ ভেরিয়েবল। ক্ষেত্রফল, একটা কোণায় যতটা জায়গা দখল করে থাকবে, 5টা কোণায় তার থেকে বেশি জায়গা দখল করে থাকবে, তাহলে ক্ষেত্রফল হলো কি একটা আমাদের এক্সটেন্সিভ ভেরিয়েবল। আবার আয়তন, একটা কোণার যা আয়তন হবে, 5টা কোণার আয়তন তার থেকে বেশি হবে, অর্থাৎ কণার সংখ্যা কণার ভরের উপর এগুলো নির্ভরশীল, তাই তো? তার জন্য এরাকে কি বলা হচ্ছে? আমাদের ব্যাপকতর চলরাশি। এখানে আরো বেশ কিছু ইন্টেন্সিভ ভেরিয়েবলের কথা উল্লেখ করব, যেমন আমি তো আগে বলেছি চাপ বলেছি, পৃষ্ঠটান বলেছি, তাই তো? আর কি বলেছি? উষ্ণতা বলেছি। এছাড়াও ধরো প্রযুক্ত বল বা টান, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ চালক বল ই, তারপর হচ্ছে কি আমাদের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এইচ, এগুলো হচ্ছে কি আমাদের ইন্টেন্সিভ ভেরিয়েবল। আর এক্সটেন্সিভ কোনগুলো হবে? যেগুলো বলেছিলাম যে ভর এবং কণার সংখ্যার উপর নির্ভর করে। আয়তন বলেছিলাম, ক্ষেত্রফল বলেছিলাম। আচ্ছা, আয়তন ক্ষেত্রফল যদি হয় তাহলে দৈর্ঘ্যও হবে। এছাড়া আধান বলেছিলাম। আর কি আমাদের? দ্বিমেরু ভ্রামক। অবশ্যই একটা দ্বিমেরুর জন্য যে ভ্রামক হবে, 5টা দ্বিমেরুর জন্য টোটাল ভ্রামকটা সেটা যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে এগুলো হলো ব্যাপকতর চলরাশি, এগুলো হলো আমাদের সংক্ষিপ্ত চলরাশি, এগুলো হলো আমাদের কি? ব্যাপকতর চলরাশি। ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট বা অবস্থার সমীকরণ। দেখো, কোনো সংস্থার চাপ, আয়তন এবং উষ্ণতার মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে কি বলবো আমরা? ইকুয়েশন অফ স্টেট। অর্থাৎ থার্মোডাইনামিক্যাল কোঅর্ডিনেটের মাধ্যমে যে সম্পর্ক নিরূপণ করা যায় সেগুলোকে কি বলবো আমরা? ইকুয়েশন অফ স্টেট। বা সোজা কথায় বলতে গেলে এখানে যে কোনো দুটো রাশি যদি জানা থাকে, তাহলে তৃতীয় রাশিটার মান আমরা বের করতে পারবো। সেই সমস্তগুলোকে বলবো কি আমরা? ইকুয়েশন অফ স্টেট। আর থার্মোডাইনামিক্যাল প্রসেস বা প্রক্রিয়া, প্রসেসটা কোনটা? না দেখো, কোনো সংস্থার তাপীয় চলরাশিগুলি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকলে বলবো কি আমরা? তাপগতীয় প্রক্রিয়া ঘটছে বা একটা থার্মোডাইনামিক্যাল প্রসেস চলছে। এই থার্মোডাইনামিক্যাল প্রসেস গুলো কোনগুলো কোনগুলো আছে আমাদের? না, প্রথমেই আছে আমাদের সমউষ্ণ, তারপর কি আছে আমাদের? সমচাপ, সম আয়তন, এবং সবশেষে কি আসছে আমাদের? রুদ্ধতা। তো সমউষ্ণ প্রক্রিয়া কোনটা? না, যে প্রক্রিয়াতে আমাদের উষ্ণতা একই থাকবে, অর্থাৎ উষ্ণতা টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, সেটাকে কি বলবো আমরা? সমউষ্ণ প্রক্রিয়া। আর যেখানে আমাদের চাপ কনস্ট্যান্ট, সেটাকে কি বলবো আমরা? মানে সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। আর যেখানে আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে কি বলবো আমরা? আইসোকোরিক প্রসেস বা সম আয়তন প্রক্রিয়া। আর যেখানে কোনো সংস্থার কোনো প্রকার কোনো তাপ বাইরে যায়ও না এবং প্রবেশও করে না, এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এর পরের ভিডিওতে আমি পিভি ডায়াগ্রাম এবং স্থির চাপে গ্যাসের কৃতকার্য, স্থির আয়তনে গ্যাসের কৃতকার্য, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই সমস্ত বিষয়গুলো আলোচনা